আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বন্ধন গল্পের ৩৫ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বেয়াদব মহিলা, কি বলেছো আমার মেয়েকে? সাহস কি করে হলো মেয়েকে কিছু বলার? আমার মেয়ের কিছু হলে দেখো আমি কি করি। এমন কথা শুনে সাথী বেগমও চটে গেল। তিনিও বুঝি ছেড়ে দেওয়ার মানুষ? তেজ নিয়ে বলল, নিজে যখন মেয়েকে মেরেছিলে তার বেলায় কিছু না, তাই না? আর আমি একটু বকেছি বলেই দোষ? যার জন্য করি চুরি সেই বলে চোর, দুমুখো সাপ একটা। মেয়ে এখনো বাড়ি ফিরছে না আর এনারা ঝগড়া করছে। আরহান বাবু এত রেগে গেল যে বলার বাহিরে। ধমক দিয়ে ভাই আর ভাইয়ের বউকে চুপ করালো। হেরে গেছে এমন করে বলে উঠলো, বড় ভাই হিসেবে ব্যর্থ আমি যে তোমাকে আজও শিখাতে পারলাম না স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয়। আজও মানুষ হলে না তুমি। ভাইয়ের মুখে তুমি শুনে বুঝলেন ভাই প্রচন্ড রেগেছেন, সাথে নিজেকে অসহায় বোধ করছেন। আরমান সাহেব জানেন তিনি মেয়েটাকে যতটা ভালোবাসেন তার থেকে বেশি তার ভাই ভালোবাসে, কারণ তার রায়ান ব্যতীত আর কোনো সন্তান নেই। তিনি আর স্ত্রীর সাথে লড়লেন না, ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, অর্থি কোথায় আছে জানো কিছু? আমি বরং ওকে খুঁজতে যাই। আরহান সাহেব ভাইয়ের বাধা দিয়ে বলল, দরকার নেই, রায়ান আর পিয়াস গিয়েছে, খুঁজেও পেয়েছে, একটু পরেই ফিরে আসছে। ভাইয়ের কথার পর আর বের হলেন না আরমান সাহেব। মেয়ের অপেক্ষায় বসে রইলেন বাড়ির সবাই। কিন্তু অনেকক্ষণ হয়তো হলো পিয়াস ফোন করে জানিয়েছে যে তারা বোনকে খুঁজে পেয়েছে, কিন্তু এখনো বাড়িতে আসছে না কেন? মেয়েটা আবার রেগে বাড়ি না ফেরার উদ্দেশ্যে জেদ করছে না তো? সবার চিন্তা যেন আরো বৃদ্ধি পেল। আর এদিকে কাজী অফিসে বসে আছে অর্থি আর তিন ভাই, সাথে আছে নির্ভার আর কাজী সাহেব। কাজী কাগজপত্র দেখছে আর ফাঁকে ফাঁকে চশমার আড়ালে ওদের দিকে তাকিয়ে দেখছে, হয়তো এত রাতে বিয়ে করতে আসার কারণ খুঁজছে। কাজীর এমন চাহনি বোধহয় রায়ানের খুব একটা পছন্দ হলো না। গম্ভীর বলল, চাচা একটু দ্রুত করুন, রাত অনেক হয়েছে। ভাইয়ের কথা শুনে নত হয়ে বসে থাকা অর্থি মাথা তুলে ভাইয়ের দিকে একবার তাকালো, পুনরায় মাথা নত করে মনে করলো কিছু মুহূর্ত পূর্বের কথা। ভালোবাসো আমার বোনকে? প্রশ্নটা কর্ণগোচর হতেই তড়িৎ মাথা তুলে তাকালো নির্ভার। আকস্মাৎ এমন প্রশ্নে ঘাবড়ে গেল, কি বলবে বুঝলো না। ভাইয়ের প্রশ্ন শুনে পিয়াস আর অর্থিও তাকালো বড় ভাই আর নির্ভারের পানে। অর্থের মনে উচ্চটান শুরু হলো, কি জবাব দেয় নির্ভার তা জানার জন্য উদ্গ্রীব হলো মন। কিন্তু কিছু সময় পেরোনোর পরেও যখন নির্ভার কোনো উত্তর দিল না, তখন অর্থের মনে অভিমান জন্ম নিল। সে বোধহয় সত্যিই ভুল আশা করে ফেলেছে। কিন্তু তার অভিমানকে ভেঙে দিতে হঠাৎ নির্ভার তার পানে তাকিয়েই বলে উঠল এক অবিশ্বাস্য বাক্য। তারপর বলল, ভালোবাসি, আমি অর্থিকে ভীষণ ভালোবাসি ভাইয়া। অর্থি যেন ভাবনার চাইতেও বেশি কিছু পেয়ে গেল, আনন্দের চোখে জল জমলো। পুনরায় ঝরঝর করে কেঁদে উঠলো মেয়েটা। পাশে দাঁড়ানো পিয়াস বোনকে আগলে নিল বুকে। রায়ান হয়তো বোনের কান্নার কারণটা বুঝলো। দুপা হেঁটে গিয়ে বোনের মাথায় হাত রেখে বলল, ছেলেটাকে বিয়ে করতে চাস? অর্থের কান্নার মাঝে মাথা নেড়ে সাই জানালো। পিয়াস হয়তো ভাইয়ের পরিকল্পনা কিছু বুঝলো না, তাই ব্যতিগ্রস্ত হয়ে বলল, না না ভাই এমন করিস না, তোর বিয়েটাও খেতে পারিনি, এখন কি বোনের বিয়েটাও খেতে দিবে না? বুঝ ভাই। রায়ান মুখে কিছু উচ্চারণ করলো না, শুধু ভাইয়ের পানে কঠোর চাহনি দিল। এতেই পিয়াস থেমে মিনমিন করে বলল, ওকে ওয়েট, আরেকজন সাক্ষীকে ফোন করে আসতে বলি। অর্থি কান্নার কারণে হয়তো ভাইদের কথা এত আমলে নিল না, আর নিলেও বুঝতে সক্ষম হলো না। রায়ান বোনের থেকে হেঁটে গিয়ে নির্ভারের সামনে দাঁড়ালো, চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, জানি এখনো বেকার তুমি, তবে তোমাকে যতটুকু চিনেছি তাতে আমার বোন ভালো থাকবে তোমার কাছে। বড় ভাই হিসেবে যদি আমার বোনকে তোমার হাতে তুলে দিতে চাই, তাহলে গ্রহণ করবে আমার বোনকে? নির্ভার যেন কানে ভুল শুনলো, এমন মনে হলো। সাধ্যের বাইরে চেয়ে বসা আকাঙ্ক্ষিত মেয়েটাকে বুঝি এত সহজে পেয়ে যাবে? ছেলেটা বাকরুদ্ধ হয়ে গেল, যেন কোনো ঘোরের ভেতর আছে নির্ভার। শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। সম্মতি পেয়ে রায়ন পুনরায় বলল, তাহলে চলো আমার সাথে। কোথায় যেতে হবে বলল না নির্ভার, শুধু সাথে চললো। ভাইয়ের ভরসা পেয়ে অর্থিত তখন কান্না কিছুটা দমেছে, সেও বিনা বাক্যে ভাইদের সাথে গেল। কিছুক্ষণের মাঝে ভাইদের গাড়ি একটা কাজী অফিসের সামনে থামতে দেখে অর্থি নির্ভার দুজনেই অবাক হলো। হয়তো এতক্ষণে তারা বুঝতে সক্ষম হলো রায়ানের পরিকল্পনা, তবে কেউ কোনো কথা বলল না। যা হয় দেখা যাবে আজ। তারা কাজী অফিসে ঢুকে কিছুক্ষণ বসার পরে সেখানে আয়ান ছুটে এলো। তখন অর্থি আর নির্ভার পাশাপাশি দুটো চেয়ারে বসা। আয়ান দৌড়ে এসে বোনের উদ্দেশ্যে বলল, ওই পাগল মেয়ে, তুই বাড়ি থেকে চলে এসেছিস কেন? এত সাহস কবে থেকে হলো তোর? ভাইদের বলার প্রয়োজন মনে করিস নি? প্রত্যেক ভাইয়ের থেকে একই ভাষণ শুনে বোধহয় অর্থি বিরক্ত হলো। তার কি তখন মাথা ঠিক ছিল? অভিমান আর বিরক্তির মিশেলে বলে উঠলো, যখন আব্বু আমাকে মেরেছিল তখন তো তোমাদের একজনকেও দেখা পাইনি, আর এখন এসেছো আমাকে নিয়ে চিন্তা দেখাতে। বোনের অভিযোগ শুনে আয়ান আলতো হাসলো। বোনকে মানানোর জন্য অনেক কথা বলল, কিন্তু পাশে বসা নির্ভার কথাটা শুনে যেন উদ্বিগ্ন হলো। মেয়েটা তার জন্য বাবার হাতে মার খেয়েছে বুঝি? এই মেয়েটা তার জন্য আর কি কি সহ্য করবে? অর্থের মার খাওয়ার কথাটা শুনে যেন তার বুকটাই কষ্টে ফেটে যাওয়ার উপক্রম হলো। শুকনো ঢুক গিলল। সবার আড়ালে মেয়েটার একটা হাত নিজের হাতের আজলায় নিয়ে নিল। অর্থি তা বুঝতেই সন্তর্পণে নিজের হাতটা ছাড়িয়ে নিল। এই কাজে নির্ভার আরো দিশেহারা হলো। মেয়েটা নিশ্চয়ই তার উপর অভিমান করে আছে। একবার বিয়েটা হোক, সে ঠিক নিজের বউয়ের অভিমান ভুলিয়ে দিবে। শুধু আর কিছু মুহূর্ত অপেক্ষা। তারপর বলল, এই বোন কবুল বল।
ভাইয়ের ডাক শুনে ধ্যানভঙ্গ হলো অর্থের। এতটাই ধ্যানমগ্ন হয়েছিল যে কাজী সাহেব কখন কবুল বলতে বলেছে শুনেইনি। কবুল শব্দটা শুনে অর্থের বুক দুরু দুরু করে কেঁপে উঠল, চোখ পুনরায় ঝাপসা হলো। অনিশ্চিত মন নিয়ে বেরিয়েছিল, কখনো ভাবেনি ছেলেটাকে এভাবে পেয়ে যাবে। কিন্তু নির্ভারের প্রতিও তার এক আকাশ সমান অভিমান জমেছে। যদি তাকে ভালোই বাসে তাহলে তখন ফিরিয়ে দিতে কেন চেয়েছিল? তার চোখের জল দেখেও কি মন গলেনি পাষাণ মানুষটার? অর্থের মানসিক অবস্থা হয়তো তিন ভাই বুঝতে সক্ষম হলো। তিনজনে এগিয়ে এসে বোনকে ভরসা দিল। ভাইদের আস্থা পেয়ে অভিমান আর ভাবনা একপাশে রেখে মিহি কণ্ঠে কবুল বলে দিল। শব্দ তিনটা কি নির্ভারের বুকে ঝড় তুলে দিল। হয়তো ছেলে হয়েও তার কেমন দুরু দুরু বুক কাঁপছে। তাকে কবুল বলতে বললেই সেও কাপা কাপা গলায় কবুল বলে দিল। স্বপ্ন পুরুষের মুখ থেকে কবুল শুনে অর্থের কপল বেয়ে এক ফোঁটা আনন্দ অশ্রু নির্গত হলো। তবে তার সন্তর্পণে মুছে নিল। হয়তো ভাইদের সামনে আর কাঁদতে চাইল না। দুটো মানুষই খুশি, তবে কেউ তা প্রকাশ করতে সক্ষম হলো না। একজন অভিমানে ডুবে থেকে খুশিটুকু আড়াল করে নিল, আরেকজন যেন অস্থির হয়ে উঠল। সবকিছু তার কাছে স্বপ্নের মতো মনে হলো। কখনো কি ভেবেছিল মেয়েটাকে সে নিজের সঙ্গিনী রূপে পেয়ে যাবে? বিয়ে শেষ হতেই উঠে পড়লো সবাই, বেরিয়ে এলো বাইরে। রায়ান বোনকে শান্ত কণ্ঠে বলল, পছন্দের ছেলেকে পেয়ে গেছিস, এখন তো খুশি, তাহলে এখন বাড়ি ফিরে যাবি তো? ভাইয়ের প্রশ্ন শুনে অর্থী মাথা নিচু করে নিয়ে নাবোধক সম্মতি জানালো। বোনের অসম্মতি পেয়ে রায়ান কারণ জানতে চেয়ে বলল, কেন যাবি না? তুই কি চাচার জন্য ভয় পাচ্ছিস? তাহলে বলবো তোর ভাই আছে, একটুও ভয় পাবি না, আমি সামলে নিব চাচাকে। অর্থী এ পর্যায়ে মুখ তুলে বলে উঠল, আমি ও বাড়ি যেতে যাচ্ছি না যে এই জন্য আব্বুকে ভয় পাচ্ছি। আমি ওই জন্য যাব না, কারণ আমি গেলে আম্মু আমার স্বামীকে ছোট করে কথা বলবে, যা তোমার বোন সইতে পারবে না ভাইয়া। প্রথমে রায়ানের মুখে অর্থীকে নিয়ে যাওয়ার কথা শুনে খারাপ লেগেছিল নির্ভারের। ভয় পেয়েছিল এইভাবে যে মেয়েটাকে বিয়ের পর বোধহয় দূর করতে হবে। কিন্তু অর্থীর নাবোধক সম্মতি দেখে খুশি হয়েছিল। এখন আবার তার প্রতি এত সম্মান আর শ্রদ্ধা দেখে মনটা অনেক খুশি হলো। এক চিলতে আড়ালে হাসলো, এইভাবে যে মেয়েটা তার উপর অভিমান করে আছে, কিন্তু স্বামীকে নিয়ে ভাবতে বাদ রাখছে না। অর্থী আর চোখে একবার নববিবাহিত স্বামীর পানে তাকিয়ে পুনরায় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমার চোখে যোগ্য স্বামী হলো যেদিন তোমাদের সবার চোখেও যোগ্য হতে পারবে, সেদিন যাব ওই বাড়িতে, তার আগে নয় ভাইয়া। ছোট বোনের মুখে বড়দের মতো বুঝদার কথা শুনে কি বলবে বুঝলো না রায়ান, শুধু বোনের মাথায় একটা হাত রেখে বলে উঠল, আমার ছোট বোনে তো বড় হয়ে গেল কবে, আজ তার বিয়েও হয়ে গেল, এখন ভাইয়ের থেকে দূরে যাওয়ার পায়তারা করছে। অর্থী ভাইকে জড়িয়ে ধরলো, ফুপিয়ে উঠে বলল, আমি তোমাদের সবাইকে অনেক মিস করবো ভাইয়া। রায়ান বোনকে আগলে নিয়ে বলল, মিস পরে করবি, আগে বল কোথায় যেতে চাস, শ্বশুর বাড়ি? অর্থী ভাইয়ের বুক থেকে মুখ তুলে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, তোমার বোনজামাইকে জিজ্ঞেস করো সে তার বউকে কোথায় রাখতে চায়। রায়ানের প্রশ্ন করার প্রয়োজন পড়ল না, নির্ভার নিজেই উত্তর দিল, আপাতত ওকে গ্রামে নিয়ে যেতে চাই ভাইয়া, আম্মুকেও তো সব জানাতে হবে তাই না? জবাব পেয়ে রায়ান আর কথা বাড়াতে চাইল না, বাকি দুই ভাইকে নিয়ে ছুটলো বোনকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আর এদিকে শহরের ব্যস্ত সড়ক পেরিয়ে গ্রামের নীরব রাস্তার উপর দিয়ে আস্তে আস্তে ছুটে চলল দুটি গাড়ি। একটা গাড়িতে বসেছে আয়ান আর নির্ভার, অন্য গাড়িতে বাকি তিনজন। অর্থী জেদ দেখে নির্ভারের সাথে এক গাড়িতেও আসেনি। রায়ানের শরীর খারাপের আজ পেয়ে পিয়াস তাকে ড্রাইভ করতে দেয়নি, নিজেই বোনার ভাইকে নিয়ে এসেছে। আসার আগে অর্থের আনা গাড়িটা ড্রাইভারকে কল করে নিয়ে যেতে বলেছিল রায়ান। মধ্যরাতে এসে ঠেকেছে সময়, এখন তারা প্রায় চলে এসেছে। কাল বৃষ্টি হয় ফলে আজ আকাশ পরিষ্কার, ফলে জ্যোৎস্না ভরে আছে ধরনী। ফলস্বরূপ রাস্তা চলতে রায়ানদের একদম অসুবিধা হচ্ছে না। আরো কিছু মুহূর্ত পেরিতেই গাড়ি থামলো নির্ভারদের বাড়ির আঙিনায়। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সবাই সম্মুখে তাকালো। রাত হলেও মোটামুটি বোঝা যাচ্ছে আশেপাশে ভালোই কটা ঘর আছে। এখানে সবাই হয়তো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হবে, তবে প্রায় ঘরগুলো ইটবালি সিমেন্টের তৈরি। তিন ভাইয়ের কাছে রূপকথার মতোই মনে হলো, যেন যেন এক রাজকুমারী সামান্য প্রজাকে ভালোবেসে সবকিছু বলিদান দিয়ে ছুটে এসেছে সেই প্রজার কাছে। তবে তিন ভাই কেউ কোনো কথা বললো না। রায়ান নিজের বোনের হাতটা নিজের হাতের আজলাই নিয়ে দাঁড়ালো। নির্ভারের কি নিজের অসচ্ছলতা নিয়ে লজ্জা লাগলো সবার সামনে? বোধহয় না, তবে খারাপ ঠিক লাগলো এই ভেবে যে ওই মেয়েটাকে ভালো কিছু দেওয়ার ক্ষমতা এখনো তার হয়নি। সে স্তব্ধ পায়ে এগিয়ে গেল নিজেদের ঘরের দিকে। তাদের বাড়িটা কোনো বিল্ডিং নয়, কিন্তু সম্পূর্ণ ইটের তৈরি। বারান্দায় সিমেন্ট, উপরে টিন, তবে ভেতরে রুমের মতো করা দুটো। এছাড়া একটা কাচারি ঘর আর খাবার ঘরও আছে। তাদের সংখ্যা হিসেবে হয়তো এই ঘরটাই অনেক বড়। আর এই ঘর জুড়ে শুধু তার মায়ই থাকে, কিন্তু আজ থেকে তার বউটা এই ঘরে আধিপত্য বিস্তার করবে। নির্ভার কাঠের তৈরি দরজায় কবার টুকা দিল, মাকে আস্তে ধীরে ডেকে উঠল, নয়তো দেখা যাবে রাতে সবাই শুনতে পেয়ে ঘাবড়ে যাবে। কিছু মুহূর্ত পরেই দরজা খুলে বেরিয়ে এলো নির্ভারের মা নিতু বেগম। এত রাতে দরজায় নিজের ছেলেকে দেখে ঘাবড়ে গেলেন তিনি। উদ্বিগ্ন হয়ে বলল, আব্বু কি হয়েছে, এত রাতে ফিরেছিস কেন? নির্ভার মায়ের উৎকণ্ঠা বুঝলো, তবে জবাব না দিয়ে দরজা থেকে হালকা সরে দাঁড়ালো। ফলে নিতু বেগম বাইরে দাঁড়ানো সবাইকে দেখতে পেল। আবছা আলোয় ভালো করে কাউকে চিনতে সক্ষম হলো না। রায়ান একটু এগিয়ে এসে দাঁড়াতেই চিনতে সক্ষম হলো। মেয়ের বিয়েতে গিয়েছিলেন তিনি, এই ছেলেটাকে এক পলক দেখেছিলেন, কিন্তু নতুন জামাই হঠাৎ এত রাতে তার বাড়িতে কেন আসতে গেল? ওনার ভাবনার মাঝে রায়ান আরো এগিয়ে এসে সালাম জানিয়ে বলে উঠল, আন্টি আমি রায়ান নেওয়াজ, নিশাতের স্বামী, আর এই হলো আমার বোন। নিতু বেগম আলতো হেসে বলল, তোমাকে চিনি বাবা, কেমন আছো তোমরা সবাই? এত রাতে কি মনে করে এসেছো? আসো সবাইকে নিয়ে ভেতরে এসো। আত্মীয়দের দেখে ব্যতিগ্রস্ত হয়ে গেলেন নিতু বেগম। অর্থী নতমস্তকে নিচু কণ্ঠে সালাম জানালো। রায়ান নিতু বেগমকে ব্যতিগ্রস্ত হতে বারণ করলো। জোরে একটা শ্বাস ফেলে বলে
উঠল, নির্ভার বিয়ে করেছে আন্টি আমার বোনকে। নিতু বেগমের মুখ হা হয়ে গেল। গুলগুল চোখে একবার ওর থেকে আরেকবার ছেলেকে দেখলেন। আশ্চর্য হওয়ার পাশাপাশি ছেলের প্রতি অভিমান জন্ম নিল। ছেলে ওনাকে না জানিয়ে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেললো, তার উপর আবার এত বড় বাড়ির মেয়েকে। এই মেয়ে পারবে তো পরিবারকে মানিয়ে নিতে? ওনার মুখটা আধারে ঢেকে গেল। ছেলের পানে আর একবারও তাকালেন না, নিজে বেরিয়ে যাদের ডেকে তুললেন। এত রাতে এসব শুনে সবাই যেন আশ্চর্য হতেও ভুলে গেল। অনেকে ফিসফিস করে অনেক কথা বললেও সেসব নিতু বেগম কানে তুললেন না। সেই কবে থেকে একা থাকেন, এমন কত কথা শুনেছেন তিনি, তবুও আপনজন তাই না ডেকে পারল না। সবাইকে সাথে নিয়ে এই রাতেই অর্থিকে বরণ করে ঘরে তুলল। অর্থি অনেক আতঙ্কিত হয়েছিল এইভাবে যে নির্ভারের মা তাকে মেনে নেয় কিনা, কিন্তু বরণ করে নিতে দেখে সেই আতঙ্ক কিছুটা হলেও কাটলো। কিন্তু তিনি কেমন গম্ভীর হয়ে আছে, তাকে কি মেনে নেয়নি ভেবে আবার ভয় যেন বাড়লো অর্থির। সবকিছু শেষ হতে রায়ান বাড়ি ফেরার প্রস্তুতি নিল। নিতু বেগম অনেক বললেও থাকতে রাজি হলো না। ভাইরা চলে যাবে দেখে অর্থির মন খারাপ হলো। ভাইদের জড়িয়ে ধরে কাঁদলো কতক্ষণ, আবার কবে এই মানুষগুলোকে দেখতে পাবে কে জানে। তিন ভাই বোনকে সান্ত্বনা দিল, কতগুলো নির্দেশ দিল, অর্থি শুধু শুনলো। কান্নার দমকে কোনো কথাই বলতে পারলো না। রায়ান বোনকে ছেড়ে আগে নিতু বেগমের সামনে দাঁড়িয়ে নম্র স্বরে বলে উঠল, আমার বোন অনেক ছোট, কোনো ভুল করলে মেয়ে মনে করে বুঝিয়ে শিখিয়ে দিয়ে আন্টি। আর কখনো যদি অন্যায় করে তাহলে রাগ না করে আমাকে জানাবেন, দয়া করে আমার বোনটাকে বকবেন না। নিতু বেগম লজ্জিত বোধ করলেন, আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবে না বাবা, ভালো থাকবে মেয়েটা এখানে। আমারও তো লজ্জা লাগছে এইভাবে যে তোমার বোনটাকে এই কুড়ে ঘরে কিভাবে রাখবো। আমার ছেলেটা যে এখনো বেকার বাবা। নিতু বেগমকে আর বলতে না দিয়ে রায়ান বলে উঠল, আমার বোন অনেক শান্ত, অল্পতেই খুশি, দেখবেন ঠিক মানিয়ে নিবে। শুধু আপনি নিজে হাতে ওকে গড়ে নিয়েন। আজ আসছি আন্টি বলেই বাইরে বেরিয়ে এলো, সাথে নির্ভারও এলো। সবাই গাড়িতে উঠে পড়লেও রায়ান দাঁড়িয়ে নির্ভারের দিকে তাকালো, শুধু কয়েকটা কথাই উচ্চারণ করলো, আমার বোনের চোখে যদি কখনো তোমার কারণে এক ফোঁটা অশ্রু ঝরতে দেখি তাহলে কিন্তু ভুলে যাবো তুমি আমার বোন জামাই বা আমার বউয়ের ভাই। মাথায় রেখো, আমার বোনকে ভালো রেখো আর নিজেও ভালো থেকো। রায়ানের হুমকি শুনে বোধহয় ভয় পেল নির্ভার। এই তো তার মায়ের সাথে নম্র স্বরে কথা বলছিল, আর তার সাথে এমন স্বর শুনলে মানুষ তো এমনিতেই ভয় পাবে। তার বোনটা কিভাবে থাকে কে জানে। নির্ভারের ভাবনার মাঝে রায়ান গাড়িতে চড়ে বসলো। নির্ভারকে কিছু বলারই সুযোগ দিল না, চোখের পলকে গাড়ি দুটো ছুটে বেরিয়ে গেল। নির্ভার জুড়ে দুটো শ্বাস ফেলে নিজের নববিবাহিতা বধূর কাছে ছুটে গেল। আর এদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আশপাশটা ভালোই দেখা যাচ্ছে, প্রকৃতি জুড়ে স্নিগ্ধ বাতাস বইছে, পাখিদের গুঞ্জন শোনা যাচ্ছে, মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো পরিবেশ। কিন্তু এসব কিছু যেন রায়ানের উপর কোনো প্রভাব ফেলতে সক্ষম হলো না। শরীরে জ্বর ছিল, সাথে সারা রাত ব্যাপী ছুটাছুটি করা, নির্ঘুম রাত জাগার কারণে শরীর যেন এখন ভেঙে পড়তে চাইছে। কিন্তু এত ক্লান্তি যেন রায়ানকে দমাতে পারলো না। পিয়াসকে বলার পরেও নেয়াজ বাড়িতে আসলো না। পিয়াস যাওয়ার পর রায়ান আর রায়ান দুই ভাই একসাথেই বাড়ি ফিরলো, একসাথে প্রবেশ করলো বাড়িতে। প্রতিটি সদস্য এখন হলরুমে পড়ে আছে, কেউ বসে ঝিমোচ্ছে তো কারো চোখে ঘুমের কারণে লাল হয়ে আছে। রায়ানকে দেখতে পেয়ে আরহান সাহেব ব্যতিগ্রস্ত কণ্ঠে বলল, অর্থি আম্মু কই, আর এতক্ষণ তোমরা কোথায় ছিলে, এত দেরি হলো কেন? আরহান সাহেবের স্বর শুনে সবাই নড়েচড়ে চোখ মেলে তাকালো। নিশাদ চোখ মেলে রায়ানকে একা দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে সদর দরজার কাছে গিয়ে খুঁজে দেখলো, কিন্তু কোথাও অর্থের দেখা পেল না। অবাক হলো বটে। স্বামীর উদ্দেশ্যে কিছু বলবে তার পূর্বে আরমান সাহেব বলে উঠল, কি হলো রায়ান, ভাইয়ার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? অর্থি কোথায়? রায়ান বলল, বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে রেখে এসেছি। সবাইকে স্তব্ধ করার জন্য রায়ানের শান্তস্বরের বাক্যটাই যথেষ্ট ছিল। নিশাদ দুহাতে মুখ চেপে ধরলো। সবাই বড় বড় চোখ করে তাকালো রায়ান আর আয়নের পানে। আরমান সাহেব ক্রোধান্বিত হয়ে বলল, মজা করছো তুমি? এটা তুমি কি করে করতে পারো? মা বাবা বড়দের কারো অনুমতিবিহীন এমন সিদ্ধান্ত তুমি কি করে নিতে পারলে রায়ান? চাচার রাগ দেখে রায়ান ক্লান্ত শরীরে রাগ ফুটিয়ে জবাব দিল, প্রয়োজন মনে করিনি তোমাদের মতামত নেওয়ার, ধরে নাও এটাই তোমার শাস্তি আমার বোনকে মারার জন্য আর ওর মতামতকে গুরুত্ব না দেওয়ার জন্য। ভাইপুর রাগ দেখে তাকে আর কিছু বলার সাহস পেল না আরমান সাহেব, নয়তো দেখা যাবে এই ছেলে আর দ্বিগুণ রাগে ফায়ার হয়ে যাবে। কিন্তু নিজের ছেলের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি তো সাথে ছিলে, তুমি একবার মা বাবাকে জানানোর প্রয়োজন মনে করনি অসভ্য ছেলে? বোনকে অমন একটা ছেলের সাথে বিয়ে দিতে বাঁধলো না তোমার? আয়নের বোধহয় ক্লান্ত শরীরে বাবার তো রাগ দেখতে ইচ্ছা হলো না। উপরের দিকে যেতে যেতে ভাবলেশীন ভাবে বলে উঠলো, তুমি যেমন তোমার বড় ভাইয়ের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নাও, তাই আমিও নিয়েছি। আর আমার মনে হয়নি ভাইয়া ভুল কিছু করেছে বলে, তোমরাও মেনে নাও, এটাই ভালো হবে। বলেই চলে গেল। রায়ান নিজের বাবার সামনে দাঁড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি আব্বু, আমার যা সঠিক মনে হয়েছে তাই করেছি, তবে বড় ভাই হিসেবে আমারও অধিকার আছে আমার বোনের প্রতি। আরহান সাহেবের মতিগতি ঠিক একটা ঠাওর করা গেল না, তবে শান্ত কণ্ঠেই বলে উঠল, বোনের বিয়ে দিয়েছো ভালো করেছো, তা বোনকে বাড়িতে ফিরিয়ে আনুনি কেন? মজা করলো কিনা বোঝা গেল না, তবে ভাবলেশীন শান্ত স্বরে বলল, আমার বোন তো রাগ যে ছিঁড়াই ছিঁড়াই আছে, আসবে না তোমার মেয়ে এ বাড়িতে? ছেলের কথার টোন শুনে বোধহয় আরহান বাবুর হাসি পেল, কিন্তু আরমান বাবু রেগে বলে উঠল, থাকতে দাও ওকে ওখানেই, দুদিন পর যখন অভাবে পড়বে তখন সব রাগ জেদ পালিয়ে যাবে, তখন বুঝবে বাবা তার খারাপ চায়নি, বেকার ছেলেকে বিয়ে করা হারে হারে টের পাবে তখন। চাচার কথা বোধহয় পছন্দ হলো না, তাই পুনরায় গলার স্বর শক্ত করে বলল,
তার ভাই এতটাও অক্ষম নয় যে নিজের বোনকে দেখে রাখতে পারবে না। প্রয়োজনে নিজের সব দিয়ে দিব বোনকে, তবুও আমার বোনকে ভালো রাখবো। আর আমার মনে হয় না আমার দেখার প্রয়োজন পড়বে বলে ওই ছেলেটা আমার বোনকে ঠিক ভালো রাখবে, মিলিয়ে নিও। থেমে দরজার কাছে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে থাকা বউয়ের পানে তাকিয়ে নির্দেশ দিল, উপরে আসো। কিন্তু নিশাতের কোনো নড়চড় দেখা গেল না। হয়তো ভাই আর ননদের কথা ভেবে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। রায়ান এগিয়ে গিয়ে বউয়ের একটা হাত আঁকড়ে নিয়ে শব্দহীন উপরে উঠে গেল। বাকিরা সবাই হতাশার শ্বাস ফেলে যার যার রুমের দিকে অগ্রসর হলো। এখানে তো বসে থেকে লাভ নেই, সবার একটু পর কাজে ফিরতে হবে, আর তার আগে একটু না হয় বিশ্রাম নিয়ে নিক। রায়ান রুমে এসে বউয়ের হাত ছেড়ে দিয়ে পুনরায় নির্দেশ দিল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। বলে পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। নিশাত সেখানে স্থির দাঁড়িয়ে রইল। কিছু সময় পর রায়ান গোসল শেষ করে বের হতে নিশাত উদ্বিগ্ন হয়ে বলল, আপনি এত সকালে গোসল করছেন কেন? জ্বর কমেছে আপনার? রায়ান জবাব দিল না। মাথা পুছে তোয়ালেটা নিশাতের হাতে ধরিয়ে দিল। নিশাত বুঝতে পেরে তা ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। রায়ান ডেকে বলল, বিছানায় আসো। নিশাত যেতে চাইলো না, তা বুঝতে পেরে রায়ান ধমক দিয়ে উঠল, কথা কানে যায় না স্টুপিড, তা বলেছি করো, রাগ বাড়াবে না আমার। ধমক খেয়ে নিশাতের অভিমান হলো। এমনিতেই তাকে না জানিয়ে তার ভাইয়ের বিয়েটা দিয়ে আসলো, এখন আবার ধমকাধমকি করছে। কিন্তু স্বামীর মনের আশা শরীরের অবস্থা বুঝতে পেরে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার উপর বসতে রায়ান হঠাৎ নিশাতের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। নিশাত একটু নড়াচড়ে উঠলো, কিন্তু বাধা দিল না, শুধু নিচু কণ্ঠে বলল, আপনি এমন করছেন কেন? কাউকে না জানিয়ে আপুর বিয়ে কেন দিলেন? ভাইয়াকে যদি কেউ মেনে না নেয়? বউয়ের কথা শান্ত হয়ে শুনলো, প্রত্যুত্তর করলো না। চোখ বুজে আবদারের সুরে বলল, মাথা ব্যথা করছে চড়ুই পাখি, মাথাটা টিপে দাও, ক্লান্ত লাগছে বড্ড, আমি ঘুমাবো। রায়ান ক্লান্ত শুনে আর কথা বাড়ালো না। নিশাত নির্বিঘ্নে স্বামীর মাথায় হাত রাখলো। পরক্ষণে তার স্থান পরিবর্তন করে চুলের মাঝে হাত বুলিয়ে চললো। নিজের হাতের পানে তাকিয়ে রইল। কেমন যেন আজ বউ বউ ফিল পাচ্ছে, যেন এতদিনে এই প্রথম স্ত্রীর মতো কোনো কাজ করেছে সে। ভেবেই মুখের কোণে এক টুকরো খুশির ঝিলিক দেখা দিল নিশাতের। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।